আমরা খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে আজকে ভরতমুনির নাট্যশাস্ত্র যিনি লিখেছেন, আজকে তার জন্মদিন। আমাদের যারা নাট্য চর্চা করি আর কি, যারা গান বাজনা করি, আজকে তারা সকলেই ভরতমুনির অনেকে পুজো করে, অনেকে করেন না, সেটা একটা অন্য ব্যাপার। কিন্তু আমরা যারা খড়দা থিয়েটার জোন, আমরা প্রতি বছরই ভরতমুনির পুজো করি। যেহেতু আমরা থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ভরতমুনির নাট্যশাস্ত্র নিয়ে যেহেতু আমরা কাজ করি পঞ্চম বেদ নিয়ে, ফলে সেই কারণে আজকে আমাদের এই অনুষ্ঠান। আমাদের মধ্যে রয়েছেন আমাদের কল্যাণনগর থেকে এসছেন, কল্যাণনগরের স্কুলের স্যার প্রদীপ স্যার আমাদের মধ্যে আজকে পেয়েছি। তার সঙ্গে আমরা আরেকজনকে অতিথি আমরা পেয়েছি আজকে, যে মানে খড়দা থিয়েটার জোনের ভাগ্য এবং আমাদের সকল পরিবারের ভাগ্য যে আরেকজন গুণী মানুষকে আমরা পেয়েছি, তাকে শশাঙ্কদা। তিনি আমাদের মধ্যে আজকে এসছেন এখানে। দুজন গুণী মানুষ রয়েছেন এবং আমাদের সঙ্গে আরেকজন গুণী মানুষ রয়েছে খড়দা কিশোর নাট্য সংস্থার কর্ণধার মোহন মাহাতো রয়েছেন আমাদের মধ্যে। আমরা তিনজনকেই ডাকবো এবং ভরতমুনির এখানে একটু ফুল দিয়ে তাকে সম্বোধনা আমরা জানাবো। আপনি আমার দাদা বলবেন না? সবাই আসো। আসুন, তোমরা দাও, সবাই মিলে দাও। সারা ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায় কিছুদিন ধরে একটি বিতর্ক চলছে আর কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আজকে স্যারের হাতে আমরা এটা তুলে দিচ্ছি। স্যার একটু দাঁড়ান। সকলকে অনেক অনেক, আমাদের মধ্যে গুণী মানুষ রয়েছে, তাদেরকে আমরা আমাদের মতন করে একটু সম্মান দেওয়ার চেষ্টা করলাম। আমরা এখন একটি শ্রুতি নাটকে চলে যাচ্ছি। সরজু, ও সরজু, এ কি? কে আপনি? নিও ফুলও নিও। ফুল? আরে কে আপনি? আর আমাকে আপনি ফুলই দিচ্ছেন কেন বলুন তো? আরে মতে চিনুনি, মু হଉଛି ওই বজারেরও প্রাণকৃষ্ট ভান্ডারেরও মালিক। ও, আপনি ওই ফুল দোকানের ধেনিকেষ্ট বাবু। তাই দুপুর বেলার মধ্যে আমার বাড়িতে কেন এসেছেন শুনি? এই আপনার মতলবটা কি বলুন তো? এই দুপুর বেলায় তো সঠিক সময়ও, এখন রাস্তাঘাটে লোকজন না আসি, এই সময় দুটো মনের কথা বলি যাব। নিও ফুলও নিও। কেন ফুল নেব কেন? আরে আজই তো রোজ ডে আছে, মানে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আরে আপনি কি সব জাতা বলছেন বলুন তো? রোজ ডে, ভ্যালেন্টাইন ডে। আরে তুমি বুঝি পারোনি, আজই হেলা ভালোবাসার দিন। এই মু তোমাকে ভালোবাসি। ঘাটের মরা তিন কালকে এককালে ঠেকেছে বলে আমাকে ভালোবাসি। দাঁড়া দাঁড়া আস। কথাটা শুনো সরু। সরু? সরুটা কি আবার? সরু তো তুমি, সেটা মোর আদরেরও নাম। সর্বনাশের ক্যাথায় আগুন, আবার আদর। এই
এই আপনি কি বলতে চান বলুন তো দেখি, না হলে কেটে পড়ুন। কি কহুন কহুন। না মানে মুখ কহুছি। এই আপনাকে আর কতবার কহিতে হবে, আপনি জানতে। কথাটা শোনো সরু। আবার বলে সরু। এই এই সরু ফরু বলবেন না তো, শুনতে কেমন গরু গরু লাগে। কহুছি তোমারও সে আসুন তো না চলে যাওছি। কি বলছেন? আচ্ছা আপনি উড়িয়া নাকি হিন্দুস্তানি? আরে ମୁଁ হଉଛି জগন্নাথ দেবের দেশের লোক ଅଛି। ମୁଁ কহুছি তোমারও পতি দেবতা ଅଛି না চলে যাওছি। ও আপনি বলছেন আমার পতি দেবতা আছে কি নেই? না নেই, স্বামী 3 বছর আগে মারা গেছে। বাবা বাবা বাবা, জয় বাবা প্রভু জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ। আরে আমার স্বামী মারা গেছে শুনে আপনি হাসছেন? হাসিবুনি? আরে তোমার তো এখন ঝাড়া হতে পাওছি। আচ্ছা আপনার স্ত্রী ছেলে মেয়ে আছে কি? মরে যাবে না তো? দেখি দেখি। ওরে বাবা, এ তো সত্যি মরে গেছে। এখন কি হবে? নিও ফুলো নিও। আপনি মরেননি? না মানে ମୁଁ তো নাটক করিথান্তি। সত্যি আপনি নাটক করেন? তাহলে বলো আই লাভ ইউ। দাও। তুমি পড়িয়ে দাও। ও আপনাদের স্কুলেরই ছাত্রী। হ্যাঁ হ্যাঁ আমি তপনের ওখানে আছি। গার্লস। হ্যাঁ এদিক এদিক। হ্যাঁ টেনে উঠলাম। তপন কারণ সত্যি কথা বলতে কি যে যার নাট্য জীবনের কথা শুনলাম, খর্দা থিয়েটার জন নাট্যচর্চা করার পেছনে যাদের উৎসাহ উদ্দীপনা, তার মধ্যে এই ব্যক্তি বিশেষ আছেন। আমি সত্যি কথা বলতে আমি খুব মাঠের লোক, নাট্যচর্চা করিও না, অত নাটক দেখি, নাটক করলে যাই, ভালো লাগে এইটুকুই। তবে খর্দা থিয়েটার জন আগামী দিনে এই প্রেরণাতে আরও এগিয়ে চলুক এবং তাদের নাটক নাট্যচর্চা মানুষকে আরও আকর্ষিত করুক এবং একটা মানুষ গড়ার বার্তা, সমাজকে নতুনভাবে গড়ার বার্তা তারা দিক, এই কামনা নিয়ে আমার ছোট্ট কথা এখানে শেষ করলাম। দেখিয়া কাল ধইরাছে মহাকাশ বাবা বম 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 শিব বাবা বম 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 বাজায় ভুলাই কাল নবময়ী রূপ দেখিয়া কাল ধইরাছে মহাকাশ নবময়ী রূপ দেখিয়া কাল ধইরাছে মহাকাশ বাবা বম 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 বাজায় ভুলাই কাল শিব বাজায় ভুলাই কাল সিংহা ডুবুর নিয়া হাতে নাচে রসিবুর সাথে সিংহা ডুমুর নিয়া হাতে নাচে রসিবুর সাথে মুচমুচানি মুচমুচানি বাজায় ঢোলক ঢাল। এই মুচমুচানি মুচমুচানি বাজায় ঢোলক ঢাল। দেখো আজি কি আনন্দ নৃত্য করে সদানন্দ সদানন্দের সঙ্গে নাচে আরো তালবে তাল সদানন্দের সঙ্গে নাচে আরো তালবে তাল শিব বাবা বম 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 বাজায় ভুলায় তাল শিব বাবা বম 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 বাজায় ভুলায় তাল ভবময়ী রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল ভবময়ী রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল ভব বম 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 বাজায় ভুলায় তাল শিব বাবা বম 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 বাজায় ভুলায় তাল শিব বাবা বম 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 বাজায় ভুলায় তাল। এই নতুন নাটকের 5টি গান আছে, তার মধ্যে একটি গান আর কি, গান নাটকের মধ্যে গান আর কি, সেটা ওই লিড দেয় কোরাস, তারপরে সবাই মিলে লিড দেওয়া হয়। এখন আমি গৌরবকে বলবো, গৌরব আমাদের মধ্যে এসছে, ও একটি ছোট্ট কবিতা বলবে আমাদের বিষয়ে। সংকল্প থাকবো নাকো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে।
কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে? কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গপানে, হাউই চড়ে চায়কে যেতে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিতে কোন মঙ্গল হতে আসছে উড়ে, পাতাল ফেরে নামবো আমি, উঠবো আমি আকাশ ফুড়ে, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পুড়ে। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা দুঃখের তোমার সম্মুখে, তোমার ভূকুটি অঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে, শুধালাম আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত এই মাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয় যখন উদ্দিত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বনি, তোমারও আঘাত সাথে নেমে এলো যেথা মোর আপনার মনি, ছোট হয়ে গেছো আজ আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব আমি চলে। একটু ভরতমণি নিয়ে দুই চার কথা ও বলবে একটু পরে। লোক নাটক ভালোবাসি, নাটক নিয়ে থাকি। ভরতমণি আমাদের কাছে একজন আইকন। আমরা নাটক শিখেছি অনেক ইনস্টিটিউটে, অনেক গুরুর কাছে, কিন্তু প্রচলিত যে এই যে নাট্যশাস্ত্র আর অন্যান্য শাস্ত্রের মতন এটিও একটি শাস্ত্র, একটি অধ্যায়, একটি বিষয় যেটি নিয়ে পড়াশোনা করা হয়। এই শাস্ত্রের রচনা হয়েছিল এই মানুষটির হাত ধরে, যিনি ভরতমণি। তাই এই নাট্যশাস্ত্রের নাম ভরতেন্দু নাট্যশাস্ত্র। এবং যে বেদ রচিত হয়েছে আমাদের ঋক, সাম, যজু, অথর্ব, সেই 4 বেদের পরে আরো একটি বেদ রচিত হয়েছে, যেটি হচ্ছে নাট্যবেদ, যাকে আমরা পঞ্চম বেদ বলে জানি। সেই পঞ্চম বেদের রচয়িতাও কিন্তু ভরতমণি। সেই হাত ধরে আমরা এই দিনটিতে স্মরণ করি এই মহান মানুষকে, যিনি আমাদের নাট্যশিল্পীদের পথ দেখিয়েছিলেন, যিনি নাট্যশিল্পীদের চিনিয়েছিলেন যে কিভাবে মানুষের দুঃখ, মানুষের যন্ত্রণা, মানুষের আনন্দ, খুশি সমস্তটা আর 5 জন মানুষকে ভাগ করে দিতে হয়, তাদের সম্বন্ধে শেয়ার করতে হয়, কিভাবে করতে হয়। মঞ্চে দাঁড়িয়ে একটা মানুষ সে 4 জনের কথা বলবে, কিভাবে বলবে, কি অঙ্গভঙ্গিতে বলবে, কি এক্সপ্রেশনে বলবে, সেই যে গঠনটা তৈরি হয়েছিল এই শাস্ত্রে। তাই আজকের এই বিশেষ দিনটিতে আমরা তাদের শ্রদ্ধা জানাই। যদি তত্ত্ব কথা বলতে হয় আর অনেক কিছু বলার আছে, সেটা অনেক সময়ের বিষয়, সেটা আজকের এত লং টাইমে যাব না। জন্ম আরে ডাঙ্গারে টাহানে পহরান ছিল বান্ধা, কেন রে বন্ধু এত কাল ছিল পরানে বান্ধা, এত কাল করজি কুমরি তাহাকে শোনই তরঙ্গ, উঠার পাথাল শোনো তরঙ্গ, উঠার পাথাল পাল তুলে দাও, পাল বড় হাতে সাধুর অগোপার, পাল তুলে দাও, পাল বড় হাতে সাধুর অগোপার। জাগায়ে মাতুন এবেলে নাচনে মরণে বাতুন একাকার, জাগায়ে মাতুন এবেলে নাচনে মরণে বাতুন একাকার। ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে, ডিঙ্গা ভাষাও সাগরে, ডিঙ্গা ভাষাও সাগরে সাথী রে,
ভাষাও ডিঙ্গা, সাগরে ভাষাও রে ডিঙ্গা, সাগরে ভাষাও রে ডিঙ্গা, সাগরে ভাষাও রে ডিঙ্গা, সাগরে ভাষাও। অপূর্ব এখানে বসে কথা বলছি। বলবে। হ্যাঁ বলো। ভরতমুনি সম্পর্কে আমার মানে খুব একটা জ্ঞান আমি নেই, মানে আমি মানে খুব একটা অতটা পড়াশোনা আমার নেই, মানে তত্ত্ব সম্বন্ধে যেগুলো বললো সেগুলো সে থেকে আমার অতটা জ্ঞান নেই, জানি না। কিন্তু আমি যেভাবে থিয়েটার করেছি মানে 2003-04 থেকে প্রথমে তো আমি খারিজে পড়তাম, তারপরে থিয়েটার প্ল্যাটফর্ম, তারপরে তপনদার সঙ্গে আমার পরিচয়, মানে তপনদাই আমার কাছে ভরতমুনি, দেবাশিস রায় আমার কাছে ভরতমুনি, মানে আমি এদের থেকে সবটা শিখেছি। মানে তপনদার কাছে দীর্ঘদিন ধরে শারীরিক চর্চা, এই রেলের মাঠে, এই বাড়িতে, ছাদে, তারপর দেবাশিসদার বাড়িতে, মানে সমীরণদাও জানে, সমীরণদার থেকেও শিখেছি অনেক মিউজিকে। একসময় আমরা মানে ওই মিনাখা বাসন্তী সমীরণদার সঙ্গে কাজ করতে যেতাম দূরে দূরে, ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং যেগুলো হয়। তারপরে এরকম বিভিন্ন জায়গায়। তো আজকে যে ওনার জন্মদিন এটা আমি জানতাম না, আজকে আমি প্রথমেই শুনলাম। আর মানে থিয়েটারটা একটা অ্যাকচুয়ালি যাপন, মানে আমাদের মানে থিয়েটার নিয়ে আমাদের বেঁচে থাকতে হয়, মানে সারাদিন ধরে থিয়েটার করতে, যেমন তখন তো সারাদিন ধরে থিয়েটার করে, মানে অনেকেই আছে সারাদিন ধরে থিয়েটারটা একটা যাপন হয়ে গেছে। মানে আজকে এই যে এই দিনটাতে এখানে এসে আমাদের খুব ভালো লাগছে। এই আমাদের স্যার আছে, ছোটোবেলার স্যার, অনেক মার খেয়েছি, অনেক বকা খেয়েছি। মানে একদিন প্রেয়ারে গান করতে স্যার আমার গান পাচ্ছে না শুনতে, কি করছিস গান, মুখ নাড়ছি, গান করছে মুখ নাড়ছি, স্যার বললো গানটা শোনা আগে ভালো করে। মানে এইসব থেকেই শিক্ষা অর্জন করেছি। তো আমার আর বিশেষ কিছু বলার নেই। আজকে প্রোগ্রামটা তপনদা যেটা অ্যারেঞ্জ করেছে, হয়তো যেটা এরকম প্রোগ্রাম আরও অ্যারেঞ্জ করুক তপনদা, আমরা সবাই সাথে আছি। তপনদাকে অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য। নমস্কার। হ্যাঁ আমাদের মানে অনুষ্ঠান ভরতমুনি তার সম্বন্ধে কিছু তথ্য যেটা রয়েছে আমরা সেটা আপনাদের সকলের সঙ্গে একটু ভাগাভাগি করে নিতে চাই। যে ভরতমুনি ছিলেন বিশেষ করে সংস্কৃত মঞ্চ নাটক ও অভিনয় বিদ্যা বিষয়ক নাট্যশাস্ত্র রচনা করেছেন। ভারতকে ভারতীয় নাট্যধারার জনক বলা হয়। এটি রচনার ঠিক সময় পাওয়া যায়নি, তবে ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময় এই শাস্ত্র রচিত হয়। প্রাচীন ভারতীয় নৃত্য ও সঙ্গীতের মূল পাওয়া যায় নাট্যমে। ভরত অভিনয়ের তিনটি রূপের উল্লেখ করে বলেন, তামিল নাটকের উল্লেখযোগ্য অংশ হল ধ্রুপদী ভারতীয় সঙ্গীত ও নৃত্য। ভরত সংস্কৃত অলঙ্কার শাস্ত্রের 10টি গুণের কথা উল্লেখ করেন, যার মধ্যে নাটক একটি। কিছু রস ও অভিব্যক্তির বিষয়ে আলোকপাত করেছেন, যা ভারতীয় নৃত্য, সঙ্গীত ও মঞ্চ নাটকের বৈশিষ্ট্য বর্ণনা করে। তিনি ভরতনাট্যম নৃত্যধারার প্রবর্তন করেছেন বলে অনুমান করা হয়। তামিলনাড়ুর মন্দিরের ভাস্কর্য ভরতনাট্যম নৃত্যধারার একমাত্র নিদর্শন। ফলে ধারণা করা হয় ভরতনাট্যম প্রধানত তামিল মঞ্চনাটকেই ব্যবহৃত হয়। পুরাণে উল্লেখ রয়েছে নৃত্যকলার দেবতা নটরাজ এই নৃত্যধারার সৃষ্টি করেছেন। এই নৃত্যধারার সকল প্রাচীন সাহিত্য তামিল ভাষাতেই রচিত। একটা তথ্য যেটা আমরা পেয়েছি ভরতমুনি সম্বন্ধে, সেখানে শুধুমাত্র নাট্যশাস্ত্র নয়, তিনি নাট্য বিষয়ক সমস্ত কিছুর সঙ্গে নিজের ভাবনা চিন্তাকে জড়িয়ে দিয়েছেন এবং সেটাকে সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। যেমন নাটকে আঙ্গিক, বাচিক, শব্দের একটা প্রক্ষেপণ, আলো, সমস্ত কিছু রয়েছে। প্রত্যেকটা জিনিসকে সঠিকভাবে ইউটিলাইজেশন করে একটা কম্প্যাক্ট আর্ট তৈরি হয়, যেটা হচ্ছে নাটক। সঙ্গীত একটা আলাদা বিষয় রয়েছে, যারা আবৃত্তি করছি আবৃত্তি একটা আলাদা বিষয় রয়েছে, যারা আমি বাদ্যযন্ত্র বাজাচ্ছি মিউজিশিয়ান, সেটা একটা আলাদা বিষয় রয়েছে।
কেউ বিভিন্ন আলোর খেলা করছি, সেটা একটা আলাদা বিষয় রয়েছে। কেউ কি বলবো সমর প্রক্রিয়া, যেমন যাকে আমরা মার্শাল আর্ট বলি, সেটা প্র্যাকটিস করছি, সেটার একটা আলাদা বিষয় রয়েছে। কিন্তু নাট্য, ওকে চিনি, মানে আমার অতীত খুব একটা মনে নেই, তবে সাম্প্রতিক বছর 10 ধরে ওকে জানতাম যে ও ভালো তবলা বাজাতে পারে আর পুজো করতে পারে। খুব সম্ভবত সরস্বতী পুজোয় পুরোহিতের কাজ এগুলো খুব করতে পারে, এটা আমার দেখা। তো আজকে ওর আরেকটা পরিচয় পেলাম, তাতে বুঝলাম যে ও শুধু সাংস্কৃতিক একটা দিক নেই, ওর মনের ভেতরে আরেকটা জগৎ রয়েছে। তার জন্য ওকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা। একটি গান গেয়ে পুরো আমাদের আজকের অনুষ্ঠানটা শেষ করবো। তাহলে সবাই চলে এসো। হ্যাঁ, এটা একটা লোকশিল্প বাংলার। অঞ্চলের সাধারণ মানুষ একদম কষ্ট, যত যা কিছু চারিদিকে হচ্ছে, তারা বিশ্বাস করে যে ওকে জানাতে তাহলে আমাদের সব সমস্যার সমাধান হবে। তো এই যে ভাবনাটা, এই ভাবনাটা নিয়ে তৈরি হয়েছিল গম্ভীরা। যেহেতু মহাদেব গম্ভীর, তো সেই মহাদেবকে আহ্বান করে নৃত্য গীতের অনুষ্ঠান হয়, তাই গম্ভীরা। সেই গম্ভীরার আমাদের প্রোডাকশন, তারই একটি গান। লিজা গানটা লিড করছে, খুব ভালোভাবে লিড করে। লিজাই শুরু করে। বুনছিস মরণ জাল খায়া চাল কলা, বুনছিস মরণ জাল খায়া চাল কলা, ধরাতে দিছিস ছেলা, ধরাতে দিছিস ছেলা। চোখ নাই কানে, আরে চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে। আমাদের বেলা, আমাদের বেলা, আমাদের বেলা। ও আচ্ছা, আরে ও বাবুরা, সত্যি তো তোমাদের চোখ নাই গো। একবার চোখটি মেলে দেখো চারিদিকে কি চলছে। এই যে আমাদের স্কুলগুলায় এই যে ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, স্কুলে যায় না, পড়াশোনা করে না। স্কুল আছে, ছাত্র আছে, মাস্টার নাই। আবার মাস্টার আছে, স্কুল আছে, ছাত্র নাই। আবার কোথাও কোথাও তো মাস্টারও আছে, ছাত্র আছে, পড়াশোনার মতন বই পুঁথি নাই। চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে। এবারে তো চোখটি খুলি দেখো, এ তো গেল শিক্ষার কথা। এবারে বলি আমাদের স্বাস্থ্যের কথা। এখানেও তো জবরদস্ত, বুঝলি, হাসপাতালগুলো আছে, কিন্তু সেখানে রুগী নাই। সব রুগী চলে গেছে কলকাতার বড় বড় হাসপাতালে। আবার রুগী আছে, ডাক্তার নাই, চিকিৎসা পায় না। আবার দেখায় ডাক্তার বসে আছে, রুগী আছে, কিন্তু ওষুধ না। চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে, চোখ নাই কানে। তেরের বেলা আমাদের বেলা, চোখ নাই কানে, চোখ নাই কানে। আমাদের বেলা। এইভাবে গঠনটা তৈরি করা হয়েছে। চা খাবি তো সবাই? কে খাবি? কেউ খাবি না? ওই তো খাবি। বিস্কুট দে। চা যদি না বিস্কুট খাবি? বিস্কুট খাবে না, ভাত খাবে, খাবে না। কেউ চা খাবে না? চা হচ্ছে নাম। এই মুহূর্তে এই ঘুরে বস। কলকাতায় যারা লেখালেখির জগতে একটু নামটাম করেছেন, শশাঙ্ক রায়ের বৈরাগ্য তাদের মধ্যে একজন। এবং কলকাতার খুব নামকরা কয়েকটা পত্র পত্রিকায় উনি লেখালেখি করেন, এবং কবি হিসেবেই তার পরিচিতিটা সবচেয়ে বেশি। এবং নাটকের জগৎ, নাটক সম্পর্কে
তার আমি যতটুকু জানি তার অসাধারণ জ্ঞান আছে। হ্যাঁ, তো সেই জন্য তাকে সাথে করে নিয়ে আসলাম আমাদের একটা অনুষ্ঠান ছিল। বিশেষত বাদল সরকার থার্ড থিয়েটার আমাকে খুব আকৃষ্ট করেছিল অনেক বছর আগে, 30 বছর আগে, প্রায় 35 বছর আগে। তা কৃষ্ণনগর সে আমার জন্ম, ওখানে প্রত্যেক শনিবার রবিবার ওই থার্ড থিয়েটার উৎসব করতাম। আমাদেরও জন্ম থার্ড থিয়েটারে। আচ্ছা, দেবাশিসকে চেনেন? শতাব্দী। আচ্ছা, ওরা আমাকে চেনে। ওরা আয়নার বাদল এখন সরকারও চিনত। আয়নার এখন ওই তোমার মানুষ কাজ করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানুষ, হ্যাঁ। তা আমি যেটা আশ্চর্য হলাম, মানে আমাকে খুব খেলা দিল, যেই বললাম যে আমি একটু বলতে চাই বা আপনি শেষ করে দিচ্ছেন বলে আমারও একটু খারাপ লাগলো যে আমি বলতে পারলাম না। আমি শুধু এই কথাটাই বলতে চাই, ভরতমুনিকে কেউ মনে রাখি না। হ্যাঁ, আমি প্রায় 17 থেকে 18টা নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলাম এক সময়। এখনও আমার পরিবার থেকে একটা বড় নাট্য দলের সঙ্গে যুক্ত আমার ছেলে, ওই সংগ্রাম, হাতিবাগান সংগ্রাম, হ্যাঁ, দিবার সংগ্রাম। যেটার সঙ্গে সংগ্রাম সংগ্রাম। ছেলের নাম পাবলক। ভাবলো ও তো বাড়ি এখানেই তো। এই বাবলু একবার বাবা যাই হোক, ওদের বৈলক্য। আচ্ছা। আমি যতদূর পড়াশোনা করেছি আমার ভারত ইয়ে সম্পর্কে, তখন তো একটা মানে বিশাল একটা দেশ ছিল। ভারতবর্ষে এইটুকুন তো ছিল না। মালয়, কম্বোজ, শ্যাম, হ্যাঁ, সিঙ্গল টিঙ্গল সব ধরে যে বিরাট বড় একটা ভূখণ্ড, সেটার নাম ছিল জম্বুদ্বীপ। সেই জম্বুদ্বীপের একজন সংগীতজ্ঞ এবং একজন নাট্যশাস্ত্র প্রণেতা আর কি, ভরত, সম্ভবত আর কি, মানে অ্যাকচুয়াল জন্ম সাল পাওয়া যাচ্ছে না, খ্রিস্টপূর্ব 371। এটা বলার উদ্দেশ্য আমার আরেকটা আছে, ওনার জন্মসাল বলার জন্য আমি বলিনি। আমি বলছি ঠিক সেই সময় গ্রিসে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল কিন্তু নাট্যশাস্ত্র নিয়ে বিশাল চর্চা করছেন। এখন দুই নাট্যশাস্ত্রের মধ্যে একটা পার্থক্য দেখা দিচ্ছে। ভারত এক রকমের নাট্যশাস্ত্র, এখানকার জলবায়ু, এখানকার ভৌগোলিক অবস্থা, এখানকার খাদ্যাভ্যাস, এখানকার নানা রকম যে অভ্যাস বা রুচি, সেই অনুসারে আমাদের ইয়ে তৈরি হচ্ছে। আর কিন্তু গ্রিসে তৈরি হচ্ছে বীর রস প্রধান, করুণ রস নেই, প্রণয় রস নেই, সবটাই বীর রসের উপরে তৈরি হচ্ছে। এবং রাজা রাজরাদের খোসামত করার একটা প্রয়াস আর কি। ওই পাহাড় কেটে কেটে একটা স্টেডিয়াম তৈরি করে ওইখানের রাজারা আসে, তারা কি দেখতে চায়? তারা দেখতে চায় তাদের যে গুণাবলী, তাদের যুদ্ধে যেভাবে জিতেছে, যেভাবে ইয়ে করে, এই সমস্তগুলো আরেকজন অভিনয় করে দেখাবে। এবং যে সবচেয়ে বেশি বেশি করে ভালো করে দেখাতে পারবে, রাজাকে যে সবচেয়ে বেশি ঈশ্বরের কাছাকাছি নিয়ে যেতে পারবে, সে হচ্ছে শ্রেষ্ঠ। সেখান থেকে ভাঙলেন ওনারা, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল পরপর ওনারা ভাঙলেন। ওনারা ভেঙে বলছেন ম্যানিং ওয়ার্কিং, মানুষের নড়াচড়াটাই হচ্ছে নাটক, নাটক অন্য কিছু না। নাটক কোনো শিল্প অবশ্যই, কিন্তু সেই শিল্পটা হচ্ছে মানুষের নড়াচড়া। অর্থাৎ মানুষ কী করছে, মানুষ কীভাবে নড়াচড়া করছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কিন্তু আমাদের এখানে সেটা ওই এটাও হলো না, মানে মানুষের নড়াচড়া, মানুষের জীবন সংগ্রাম, এটাও যেমন এলো না, তেমনিও যে অন্ধভাবে একজন রাজাকে ভয়ানো নাটক হতো। এবং ওদের নাট্যশালা ছিল। তা ভারতবর্ষে বিভিন্ন সময় ধরে নাটক চলেছে, কিন্তু তার কোনো ইয়ে ছিল না, বিধান ছিল না। ভারত ওখানে একটা ইয়ে আনলেন, একটা নিয়মের মধ্যে বেঁধে আনলেন, স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবার ভরত থেকে ভবভূতি, ভবভূতি থেকে কালিদাস, এই যে আমাদের পরম্পরা। এবং আসলে আমি তো বাদল সরকার নিজেই বলে গেছেন যে আমরাও ওই ভবভূতি কালিদাস ইয়ের পরম্পরা। অর্থাৎ আমরা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা যাই করি না কেন, ভারতের নির্দেশিত, আসলে সব কিছু তো একটা নির্দিষ্ট দেশের ওপর নির্ভর করে। আমরা যেমন এখানে ধুতি পাঞ্জাবি পরতাম, কেন পরতাম? কারণ ছিল। এবার অন্য দেশে শার্ট প্যান্ট পরতে কারণ ছিল, ভৌগোলিক এবং আবহাওয়া এবং জীবন ধারণের যে ভঙ্গিমা, আমি কিভাবে জীবন ধারণ করছি, আমার জীবন ধারণের ইয়েটা কি, মানে কৌশলটা কি, এর উপরেও অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ একটা শিল্প, যেমন নাটক তো অবশ্যই সাহিত্যের একটা অংশ। এবং ভরত কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে বলে গেছেন যে সাহিত্যের সঙ্গে যিনি যুক্ত নন, নাটক সাহিত্যের সঙ্গে যুক্ত, যিনি সাহিত্যের সঙ্গে যুক্ত নন,
তিনি সৃজনতা করতে পারবেন না কোনো দিকে। যদি কেউ সৃজনতা করতে পারেন তাহলে অবশ্যই আমরা ভাববো তিনি সাহিত্য করেছেন, তিনি নাটক করেছেন, তিনি ছবি এঁকেছেন, তিনি গল্প লিখেছেন, তিনি কবিতা লিখেছেন, যে কোনো একটা কিছু তিনি করেছেন। সাহিত্য না করলে সৃজনতা আসে না, এবং আমরা সারা পৃথিবীতেই দেখছেন। আইনস্টাইন কবিতা লিখতেন, বেশি লেখেন, 6টা লিখেছেন। প্লেটো কবিতা লিখেছেন এবং কবিদের উপর প্রচণ্ড রাগও করেছেন। কবিদের বলেছেন রাষ্ট্র থেকে বের করে দেবো, তাড়িয়ে দেবো। আবার সেই প্লেটো নিজেও কিন্তু কবিতা লিখতেন। তা ভরতের এই ব্যাপারটা, এই সৃজনের যে ব্যাখ্যাটা আমার খুব ভালো লাগে। এবং ভরতের যে রস, 7খানা রস আছে, 7টা রসের মধ্যে তিনি প্রধানত বেশি করেছেন বীর রস, করুণ রস, আর ওই ইয়েটা ট্র্যাজেডি। করুণ রস নাই, ট্র্যাজেডি একটা বাংলা আছে মনে করতে পারছি না। হ্যাঁ, এই 3টে রসকে তিনি প্রধান করেছেন। করে তিনি যেভাবে নাটককে গেঁথে দিয়েছেন, আমরা কিন্তু আজও সেই গাঁথনির বাইরে যেতে পারি। এটা হচ্ছে আমার কথা। আর আমি খুব অবাক হয়ে গেছি এই ভরতের জন্মদিনটা পালন করার জন্য। আমাকে ভীষণ উদ্বুদ্ধ করলো। এবং ওই সামান্য একটু পড়াশোনা আছে ভরতের ওপর, ভরত ওই কালিদাস এবং ভবভূতি ওদের নাটকের উপরে। তো সেই জায়গা থেকে আমি ভীষণ আপনাদের সকলের প্রতি আমার খুব কৃতজ্ঞতা থাকলো। ধন্যবাদ। যে এইরকম একটা অনুষ্ঠানে আমাকে প্রদীপদাও নিয়ে এলো, বলেনি, আমাকে বললো যে একটা নাট্যকারের জন্মদিন। আমি ভেবেছিলাম যে বাদল সরকারের জন্মদিন। আমি সেইভাবেই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি। তারপর যখন শুনলাম ভরত, তখন আমি খুব চমকে গেলাম। হ্যাঁ, একটা বিশাল, মানে এইভাবেও যে নাটককে ভালোবাসা যায়, এটা আমার কাছে একটা অভিজ্ঞতা হয়ে থাকলো এবং এটা মনে থাকবে মানুষের। সবাইকে নমস্কার। আমার একটা আপনার কাছে অনুরোধ, যখনই থিয়েটার জোন কোনো অনুষ্ঠান করবে, যদি শশাঙ্কদাকে একটু বলে। ভাগ্য, তাই না? যে আমরা তো ভাবতেই পারিনি যে এত বড় একজন মাপের মানুষ যে আমাদের পাশে স্যার নিয়ে আসবে। স্যারকেও অনেক অনেক ধন্যবাদ খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে, যে আজকে আমরা আরেকজন গুণী মানুষের কাছে থেকে এত সুন্দর একটা তথ্য আমরা শুনতে পেলাম আর কি। খুব ভালো লাগলো। খড়দা থিয়েটার জোনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জোনের পাশে ছিলেন এবং আগামী দিনেও থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ। এই নতুন নতুন ছেলে মেয়েদের বারবার বলছিলাম যে আমরা প্রত্যেক দিন আমরা যাপন করছি, এই যাপনটাই হচ্ছে মূল থিয়েটারের মধ্যে দিয়ে যাচ্ছে। তোমরা থিয়েটার কি করছে? সকাল থেকে আমরা থিয়েটার শুরু করছি, ঘুম থেকে ওঠার পর আমরা এসে আপনার থিয়েটার শুরু হয়ে গেল, আমাদের জার্নি শুরু হয়ে গেল আমাদের। ধরো আগেকার দিনে যদি মানুষ কথা না বলতো, তাহলে পরে তারা তো শিকার করতে যেতেন। তাহলে শিকারটা যখন শিকার করতে যেতেন, সেই সময় তারা কিভাবে ভঙ্গিমা করতেন? নাটক কিন্তু ভাষা আবিষ্কারের আগেও ছিল। হ্যাঁ, অবশ্যই। ভাষা, মানুষ কথা বলতে পারতো না, কিন্তু মানুষ তো শিকার করতো। তখন মানুষ শিকারী মানুষ ছিল। আমাদের পূর্বপুরুষরা সবাই ওই দল বেঁধে যেত, বনে জঙ্গলে শিকার করতো, শিকার করে এনে যা পেতো সবাই সমানভাবে ভাগ করে খেত। সঞ্চয় ছিল না। দলটাও কিন্তু গঠন হয়েছে, মানে এই নাটকে কিন্তু একটা দল গঠন আগে, তারপরে দল আগে গঠন হয়েছে। হ্যাঁ। তার কারণ মানুষ দেখলে একা তো বাঁচা যাবে না। আর কারণ একটা পশুকে আমি একা যত তাড়াতাড়ি মারবো, একজোট হয়ে গেলে পশুটা খুব তাড়াতাড়ি মরে যাবে। এবং আস্তে আস্তে ওদের দেখলো ভোঁতা পাথরের থেকে ছুঁচলো পাথর সবচেয়ে বেশি কার্যকরী হয়। একবার মারলেই মোটামুটি ঘায়েল হয়ে যায়। তখন ওরা পাথরটাও ঘষতে শুরু করলো। তখনও কথা বলা শেখেনি মানুষ কথা বলার শিখলো কি? এই যে জোটবদ্ধ হলো, জোটবদ্ধ হওয়ার সঙ্গে একটা খবর আদান প্রদানের ব্যাপার থাকছে। চলো ওখানে একটা সৎসর করে আওয়াজ হচ্ছে, বলছে সংকেতের সংকেত, অথবা ওই যে সৎসর করে আওয়াজ হলো, তার মধ্যে একটা কিছু আছে ওখানে, আমাকে স্বীকার করতে হবে। বলবো কি করে? হয়তো ভাষা নেই আমার। তখন আমাকে দেহ ভঙ্গিমা, হ্যাঁ, দেহ হাত পা নেড়ে আমরা যেগুলো আজও বহন করে চলি, রেগে গেলে মাটিতে লাথি মারি, টেনে বন্ধুকে তুলে দিয়ে হাত টাটা দিই, এগুলো হচ্ছে তখনকার দিনের ভাষা। আমরা আজও ত্যাগ করতে পারিনি। তা এইভাবে ভাষা তখন মানুষের মধ্যে একটা গড় 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 করে আওয়াজ করে মানুষকে আকৃষ্ট করলো, কিন্তু বলতে পারছে না যে ওখানে আছে চলো।
তখন হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে ভাষা আমাদের শব্দ কতগুলো উচ্চ তরঙ্গ, কোনটা নিম্ন না, তরঙ্গ। তখন তো ইয়ে নেই, এই চোয়াল আমরা ব্যবহার করতে পারছি না। চোয়াল ফিক্সড, চোয়াল ফিক্সড, জিভ ফিক্সড, জিভ অভ্যস্ত হচ্ছে মাংস যখন খাচ্ছি তখন মাংসটা উল্টে পাল্টে দেওয়া, আর কোনো কাজ নেই তার। মানে হাজার হাজার বছর ধরে ওইটাই করে এসছে। এবার আমাকে এই ভাষা যখন নিয়ে গেল তখন তো আস্তে আস্তে সব পাল্টে যাচ্ছে। পাল্টে যেতে যেতে মানুষ ভাবলে এবার জোটবদ্ধ হতে হবে, জোটবদ্ধ হলো। ভাল্লুক সাজলো, সেই ভাল্লুকটা চারিদিকে নেচে নেচে যাচ্ছে, হ্যাঁ, আর এদিকে 4-5 জন তীর ধনুক নিয়ে বা তখনকার দিনের অস্ত্র নিয়ে ভাল্লুকটাকে তাড়া করছে। এক সময় ভাল্লুকটা ধরা পড়বে এবং ওরা খুব আনন্দ করবে। এটা করা হলে এটাকে বলে টোটেম ধর্ম, যে আমি যদি আজকে এইভাবে করি কালকে আমি গিয়ে শিকারে গিয়ে ঠিক এইভাবেই আমি শিকার পেয়ে যাবো। এটাও কিন্তু একটা নাটক। হ্যাঁ, মহড়া তো এখান থেকে শুরু হলো। মাইম, এখন মাইমটা টিকে আছে এখনো। হ্যাঁ। ওই মধু করে ওই ইয়েতে সল্টলেকে বৈদ্যনাথ চক্রবর্তী আছেন এখনো। ইন্ডিয়ান মাইম একাডেমি আছে এই যে আরে বলো না রবীন্দ্রনাথের স্যার দেবু, না দেবু আর একজন আছে না কালো পরে গোস্বামী। এই হচ্ছে এখন যদি কলকাতা বাজারে যদি বেস্ট মাইম হয় আর কি, যারা গুরুজন তারা এখন শেষ, যে নিরঞ্জন গোস্বামী, বৈদ্যনাথ মেয়েও পড়ে। চক্রবর্তী, হ্যাঁ মেয়ে জানি আমি, হ্যাঁ সব আর আমাদের হচ্ছে দেবাশিস সিনেমা করে যে তার বউ হ্যাঁ না না ও তো অনির্বাণের বউ। অনির্বাণ হচ্ছে মিনাবার রেপার্টারি পাস আউট, এই নাটক নিয়ে আমার ছেলে ডিরেক্টর ছিল। হ্যাঁ মেদিনীপুরের বাড়ি। মানে আমার ছেলে অনির্বাণ, মধু এরা সব রবীন্দ্রভারতীর নাটকের স্টুডেন্ট। আচ্ছা হ্যাঁ জানি, আপনাকে আমি চিনি। তো সেখানে এই বিষয়টা নিয়ে আর কি তখন নাটক হলো, মানে অসাধারণ সেই নাটকটা যখন হলো, মানে দারুণ মঞ্চে তার প্রভাব পড়লো। সেই সময় আমি দেখেছিলাম মানে এখনকার ইয়ে জেনারেশন যারা নাটক করতে আসে তথাগতভাবে, যে রবীন্দ্রভারতী বা মিনার বা সরকারি যে কলেজগুলো আছে যারা নাটক নিয়ে চর্চা করছে আর কি, সেখান থেকে যারা ওইদিকে পড়তে না পেরে গ্রাম বাংলার বহু ছেলেমেয়েরা থিয়েটার করতে আসছে, আমার মনে হয় যে ভরতপুরীর এই নাট্যশাস্ত্র তাদেরকে পড়া উচিত। ক্লাস করে মানে সপ্তাহে একদিন এক একটা ক্লাস করে যদি এই ভরতমুনিকে নিয়ে যদি বোঝানো হয় যে ভরতমুনি নাট্যশাস্ত্রটা কি, কেন আমরা নাটক করব, কিসের জন্য আমরা নাটক করব, এই নাটকের মধ্যে কি আছে, হ্যাঁ সেইটার রসটা যদি খুঁজে বার করা যায় আর এই সমস্ত ছেলে মেয়েদের কাছে যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে মনে হয় অনেকটা প্রভাব পড়বে ছেলে মেয়েদের। বর্তমানে যে 37টা মুদ্রা দিয়েছে এখনো পর্যন্ত 38টা করতে পারলো না। না, সেটা তো একটা প্র্যাকটিসের বিষয়। এখন তো কি 37টা হচ্ছে, মুদ্রা হ্যাঁ এটা তো পুরোটাই ভরতনাট্যম ইউজ হয়। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করলাম। খর্দা থিয়েটার জোনের পক্ষ থেকে আজকে ভরতমুনির যে জন্মদিন, আমরা সেটা সকলে মিলে পালন করলাম। খর্দা থিয়েটার জোনের কর্মীরা এবং আমাদের সঙ্গে গুণীজনরাও রয়েছেন, সকলকে অভিনন্দন এবং ভালোবাসা। এবং সামনে আমাদের শো রয়েছে আগামীকাল মৎস্যনন্দপুরে, আমাদের একটি বিশাল বড় ওয়ার্কশপ রয়েছে, 100 ছেলে মেয়ে নিয়ে সেখানে ওয়ার্কশপ হবে। আমরা 4টি দল সেখানে মিলে একসঙ্গে কাজ করব। নাবিক নাট্যম রয়েছে, তার মধ্যে বাংলার শিলচর রয়েছে এবং ইমম মাইন্ড সেন্টার রয়েছে এবং খর্দা থিয়েটার জোন রয়েছে। এই 4টে দল মিলে পুরো 100 ছেলে মেয়েকে নিয়ে ওয়ার্কশপ হবে। আমাদের রাজস্থান থেকে এসছেন মোনালিসা এবং সঙ্গে রয়েছেন আমাদের ওয়ার্কশপ করাবেন। আর সকলকে আমন্ত্রণ রইল, সকাল 10টার সময় সেখানে ওয়ার্কশপ শুরু হবে। যারা যারা পারবেন অবশ্যই চলে আসবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।